হ্যালো স্টুডেন্ট, আরও একটি ক্লাস 12-এর থার্ড সেমের গল্প নিয়ে আমি হাজির হয়েছি। এই গল্পটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভারতীয় একটি গল্প। ভারতীয় গল্প বলতে আমাদের পশ্চিমবঙ্গের নয়, পশ্চিমবঙ্গের বাইরের একটি গল্প। নাম হচ্ছে পোর্টরাজ, আর গল্পটা লিখেছেন কে? শঙ্কর রাও খারাট। দেখো, এই গল্পটা পড়ার আগে আমি আগের মতো একই কথা বলবো যে লেখক পরিচিতি সম্পর্কে একটু দেখে নিতে হবে। দেখো, শঙ্কর রাও খারাট 11ই জুলাই 1921 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, আর 9ই এপ্রিল 2001 সালে কিন্তু উনি মারা যান। ঠিক আছে, জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মহারাষ্ট্রে। সম্পূর্ণ নাম হচ্ছে শঙ্কর রাও রামচন্দ্র খারাট। তাহলে পুরো নামটা মনে রাখতে হবে, শঙ্কর রাও রামচন্দ্র খারাট। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তাহলে এটা বুঝতে পারছি, শঙ্কর শব্দ মানে শিবের নাম অনুসারে হতে পারে। এই অর্থে তিনি প্রথম দিকে হিন্দু ছিলেন, পরে গিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে যান। ঠিক আছে, তিনি ডক্টর বি.আর. আম্বেদকরের সাথে যুক্ত ছিলেন, অর্থাৎ কি সেই সময়ে যে ওই সংবিধান রচনা বা এই সমস্ত সময় কিন্তু তার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মারাঠাওয়াড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে কয়েক বছরের দায়িত্ব পালন করেছিলেন। আর কি বলছে, তার লেখা মূলত দলিত সম্প্রদায়ের মানুষের জীবনের কথা প্রকাশ পেয়েছে, দলিত সম্প্রদায়ের কথা। ঠিক আছে, জীবন দশায় খারাট 6টি উপন্যাস, 8টি ছোট গল্পের সংকলন, একটি আত্মজীবনী এবং বেশ কয়েকটি অকল্প কাহিনীমূলক বই লিখেছেন। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে, যার সবকটি দলিত সংগ্রামের জন্য। তার মানে দলিতকে কেন্দ্র করেই কিন্তু তার লেখালেখি, গরিব সাধারণ দলিত মানুষদের সম্পর্কে কিন্তু লেখালেখি। তার সবচেয়ে বিখ্যাত রচনা হচ্ছে তাড়াল অন্তরাল। তাড়াল অন্তরাল একটি আত্মজীবনীমূলক উপন্যাস। আত্মজীবনী মানে নিজের সম্পর্কে লেখা একটি উপন্যাস। প্রথম প্রকাশিত হয়েছিল 1981 সালে। তার কাল্পনিক ঐতিহাসিক রচনার মধ্যে মহারাষ্ট্রতিল মহারাঞ্জ ইতিহাস, মহারাষ্ট্রের মাহারদের ইতিহাস, এই হচ্ছে অন্যতম। মহারাষ্ট্রতিল মহারাঞ্জ ইতিহাস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মনে থাকবে। এই ইনফরমেশন গুলো কিন্তু বারবার বলছি মনে রাখার জন্য। ঠিক আছে, এই যে গল্পটা, এই গল্পে বেশ কিছু চরিত্র আছে, যেমন পোর্টরাজ একটা চরিত্র, পোর্টরাজ। পোর্টরাজ, হ্যাঁ। দামা, মেয়ের নাম হচ্ছে দামা। ঠিক আছে, তার স্ত্রীর নাম হচ্ছে দূরপথ, দূরপথ। ঠিক আছে, আর তার স্ত্রীর পাশে একজন বসেছিলেন, তার নাম দেওয়া আছে, দুজন বসেছিলেন, তার মধ্যে একজনের নাম দেওয়া আছে বঞ্চলা, বঞ্চলাবাই। এদের যে বড় সন্তান দামা এবং দূরপদের, তাদের নাম হচ্ছে আনন্দ, মনে রাখবে। ঠিক আছে, আর এছাড়া আরো বেশ কিছু নাম আমরা পাবো টেক্সট পড়তে পড়তে। ঠিক আছে, চলো প্রথমে আমরা একটু টেক্সটটা পড়ে নিই। কি বলছে শুরুতে? গ্রামের পোর্টরাজ দামার বাড়ি, আবহাওয়া ভারী। পোর্টরাজ কাদের বলে? দেখো, দক্ষিণাঞ্চলে যে সমস্ত দেবতাদের পুজো করা হতো, যারা যারা পুজো করতো আর কি, তাদেরকে বলা হচ্ছে পোর্টরাজ। ঠিক আছে, আমাদের এখানে যেমন ব্রাহ্মণ বলছি, ওখানে দেবদেবীদেরকে নিয়ে আসা, পুজো করা, রাস্তা মানে ঘোরানো, ঠিক আছে, শোভাযাত্রা যেটা হয় আর কি দেবতাদের নিয়ে, সেখানে সব কিন্তু ওই পোর্টরাজটা করে। ঠিক আছে, আর এই দামা হচ্ছে সেই পোর্টরাজ। তাহলে পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। কেন ভারী? দেখো, বলছে সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে, সমস্ত জায়গাতে মানুষরা কি করছে? হাঁটুর উপরে মাথা রেখে বসে রয়েছে। দামার বউয়ের চোখে জল, থেকে থেকে সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। তাহলে কি করছে? চোখ মুছছে, সেটা কি দিয়ে? শাড়ির আঁচল দিয়ে। পাড়ার বৌঝিরা আসছে, একটুক্ষণ থেকে চলে যাচ্ছে, মাঝে মাঝে কেউ কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। পাড়ার বৌঝিরা আসছে, যেহেতু দামা পোর্টরাজ, পোর্টরাজ মানে দেবতাদের
ওই যে নিয়ে চলাচল করা বা দেবতাদের পুজো অর্চনা করানো বা যা কিছু করা আর কি, সেই জন্যে পাড়ার মানুষ ওদেরকে সমীহ করে, সম্মান দেন, ঠিক আছে। সেই জন্যে যখন দামা অসুস্থ, সেই জন্যে প্রত্যেকে কিন্তু তাদেরকে দেখতে আসছে। এবার কি বলছে দেখো, লোকে এসে শুধোচ্ছে, দ্রুপদ পোতরাজ কেমন আছে? এখনো প্রাণটুকু আছে খালি বাবা, করুণ মুখে জবাব দিচ্ছে সে। তাহলে দ্রুপদের কাছে প্রশ্ন করছে যে দ্রুপদ পোতরাজ কেমন আছে, তখন দ্রুপদ উত্তর দিচ্ছে প্রাণটুকু আছি খালি বাবা, করুণ মুখে সে কিন্তু জবাব দিচ্ছে। ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা। তার মানে গ্রামের মধ্যে সবারই এই একই অসুস্থতা রয়েছে, প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়। এটা কে বলছে? ওই যে প্রতিবেশী এসে জিজ্ঞাসা করছেন তিনি বলছেন, ঠিক আছে। জানি বাবা, তাও ভয় লাগে। দ্রুপদ কারু যাওয়ার সময় হলেই সে যাবে। তখন ওই উনি বলছেন যে দ্রুপদ জানো তো, যার কারো যাওয়ার সময় হলে সে যাবে, তার আর আর যার যাওয়ার সময় হয়নি, যাই রোগ হোক না কেন সে টিকে যাবে। বলছে যে যতই যা রোগ হোক না কেন, যদি যাওয়ার সময় হয় তাকে যেতেই হবে, না হলে কিন্তু যাওয়া হবে না। বলছে জানি বাবা ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। কে কেউ না বলেছে? প্রশ্ন করছে যে কেউ না বলেছে? এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবে, তার কাছে সকলে সমান। এখানে এই মা বলতে দেবীর কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেবীর কথা বলা হচ্ছে। দেখো তারপরে কি বলছে দেখো, ঠিক এই সময় বাড়ির সামনে নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। তাহলে একটা প্রাণীর কথা পেলাম, পাখির কথা পেলাম, সেটা হচ্ছে কাক, এবং একটা গাছের কথা পেলাম, সেটা হচ্ছে নিম গাছে, ঠিক আছে। দ্রুপদ বলে এই বাচ্চারা মারবে জম্মাকে, পোতরাজকে ডাকে রে। কাকটা ডেকে উঠলে অমঙ্গল, এটা আমরা সকলেই জানি, কম বেশি এটা সবাই ভাবে, ঠিক আছে। তার জন্য বলছে যে এই কাকটা যে ডাকছে, একে কি করো, তাড়িয়ে দাও, মেরে দাও, ঠিক আছে, বাচ্চাদেরকে তাড়াতে বলছে, ঠিক আছে। কারণ সে ভাবছে হয়তো পোতরাজকেই ডাকছে। কাকটা ডেকেই চলে, দ্রুপদের ছেলে তার দিকে ঢিল ছুঁড়ে ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। সবসময় বেজম্মাটা আমাদের সাপ মন্ডি করছে, দ্রুপদ গজগজ করে আপন মনে, ঠিক আছে। দ্রুপদ মনে মনে রাগ করে। এ হলো আষাঢ় মাস। তাহলে এই যে গল্পে যে মাসের উল্লেখ আছে, প্রশ্ন আসতেই পারে গল্পে কোন মাসের উল্লেখ আছে? আষাঢ় মাসের উল্লেখ আছে। ঠিক সারা আকাশ মেঘে ঢাকা, সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, মাটি কাদায় আঠালো হয়ে এলো, গুমোট গাছের পাতা একটুও নড়ছে না, স্থির, তা থেকে ফোটায় ফোটায় জল ঝরছে। তাহলে গাছের পাতা কিন্তু নড়ছে না এবং স্থির, ঠিক আছে। এবার কি বলছে দেখো, দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিলে শুনে দ্রুপদের প্রাণ শুকায়। এই সময় আরো একটা প্রাণী, কুকুর, সে কি করছে, চিৎকার মানে জুড়ে দিয়েছে। সেই শুনে দ্রুপদের প্রাণ শুকায়। সে আওয়াজের উপর জোর দিয়ে চেঁচায়, হে ভগবান, গোড় দেয় না কেন কেউ কুত্তাকে? ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো, দ্রুপদের পাশে বসা বউটি বলে। তখন দ্রুপদের অন্য পাশে বসা বঞ্চলা বলে। তাহলে দ্রুপদের পাশে বসা একটা বউ ছিল, সে আমি একটু আগেই বলছিলাম। আবার আরেকজনের কথা বলছে, যে বঞ্চলার কথা আমি বলছিলাম, বঞ্চলা বাই, ঠিক আছে। বলছে দ্রুপা, মারিয়াই এ যাত্রায় গিয়েছিলি তো? এই মারিয়াই কিন্তু ওদের যে দেবীর কথা বলছে সেই দেবী, ঠিক আছে। সেই দেবী হচ্ছে মারিয়াই। যেতে ভুলি কি করে? তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। না মেয়ে, মা যদি নির্দয়াও হন, তাকে তো কিছু দিতেই হবে, ছাড় তো। হঠাৎ কথাটা মাথায় এলো বলে বলে ফেললাম। সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্যে কি? ওরে কেউ হেলা করেছে কি? টের পেয়েছে। ক্রোধ তেনার বর্ণনার বাইরে। হ্যাঁ, বলছে যে তার যে ক্রোধ সেটা কিন্তু বর্ণনার বাইরে, খুব রেগে যান। কার কথা বলছে? মারিয়ায়। ভাবো মানুষের মধ্যে যে সংস্কারটা রয়েছে, সেই সংস্কারের বশত যে সমাজে পরিণতি চলছে সেটার কথা বলছে। রোগ হয়তো হয়েছে, কোনো একটা রোগ, সেই রোগের প্রসঙ্গ নিয়ে কিভাবে দেবীর উপরে ভরসা করে আছে, বাস্তব সমাজের কথা কিন্তু এটা প্রকাশ করছেন গল্পের মধ্যে দিয়ে। দেখো কি বলছে,
মেয়েটি দুর্পতের মুখের দিকে তাকিয়ে যোগ করে, এই দেখো, কাঁদিস কেন? কাঁদলে অমঙ্গল হয়। দুর্পাত, তোর স্বামীর কিছু হবে না রে, মা ওকে দেখবেন। সে তো বটেই, ওর বাপ মায়ের কাছে মানত করেছিল ওকে, সেই জন্যেই ও তো পোটরাজ। তাহলে ওর বাপ মা কিন্তু মানস করে কি বলে, মানত করে ওকে পেয়েছিল, ঠিক আছে? তাহলে ওকে মানত করে পেয়েছে, ঠিক আছে। বঞ্চলা বাই বলে, এই যে বঞ্চলা আগে বলছিল, তারপরে বঞ্চলা বাই, ঠিক আছে, বলে, তাহলে এই তো বুঝেছো, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, তার ভক্ত, নিত্যি তার পুজো করে। মা কি তার ভক্তকে ভালোবাসেন না? তার রোষে সে পড়ে কি করে? ব্যাপারটা কি, উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? দূর্পা বলতে শুরু করে, এসব কথা মনে জেগেছে গো। হে মা, তোমার রোষে পড়লাম কেন? এ বাড়িতে ঢোকা স্তিক, মঙ্গলবার শুক্রবারে তোমার নামে উপোস করি। তাহলে কি কি বারে উপোস করে? মঙ্গলবার এবং শুক্রবারে কিন্তু উপোস করে, মনে থাকবে। হে মা, বছর বছর তোমায় যাত্রা করি। তাহলে এই যে যাত্রা করা মানে কি? ওই যে ঠাকুরকে নিয়ে গ্রাম পরিদর্শন করানো। তোমার দুধে দইয়ে চান করায়, সবুজ শাড়ি পরায়। তাহলে যে শাড়িটা পরায় তার রংটা কি? সবুজ, এগুলো মনে রাখতে হবে। কপালে হলুদ কুমকুম দিই, হলুদ দিই কুমকুম দিচ্ছে। তোমার সম্মুখে ভোগ দিই, নারকেল দিই। প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই, মানে দণ্ডি খাটে বলে সেটা, ঠিক আছে। বছর বছর যেমন পারি তেমন দিই। ছাগল দিতে না পারলে কুকরো দিই। কুকরো মানে এখানে মুরগির কথা বা মোরগের কথা বলছে, ঠিক আছে। তোমার দরে রক্তের ছড়া দিই। মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি। পিদিম মানে কি? প্রদীপ। পিদিম মানে প্রদীপ দিয়েছি। কখনো তোমার আধারে রেখেছি? বলো মা, তোমারে এত ভক্তি করি, তবু তোমার আমার কপালে এমন কেন মা? মা, এবার তোমার লীলে বুঝি নেই। দুর্পদ বলেই চলে, বলেই চলে। দুর্পদ এই কথাগুলো কন্টিনিউ বলতেই থাকছে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, তার গলায় আরতি শেষে মারিয়াইয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোর করে সে প্রার্থনা করে। তাহলে তার বাড়ির পাশাপাশি মারিয়াইয়ের মন্দির রয়েছে। মারিয়াই আগেই বলেছি দেবী, তাই সেই মন্দিরের দিকে সে জোর হাত করে প্রার্থনা করে। দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা। তার মানে তার কিন্তু কি হচ্ছে? কলেরা বা এই জাতীয় কিছু হয়েছে, ঠিক আছে। আবহাওয়া থমথমে, গায়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। আর দুর্পথের বাড়ির বাইরের নিম গাছে বসে একটা কাক ডাকছে। সেই নিম গাছে বসে আবারও কাকের কথা কিন্তু আমরা পেলাম। তারপরে দেখো কি বলছে, শুনে তার হাত পায়ে স্থির। রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে ছেড়ে। আর দুর্পথের বুকের ধুকধুকি পলকের জন্য থমকায়। তাহলে একটা ফেউ, ফেউ বলতে বিড়াল জাতীয় বা শিয়াল জাতীয় প্রাণী বলতে পারো, শিয়াল জাতীয় প্রাণী, ঠিক আছে। সে কি করছে? চক্কর দিচ্ছে বাড়ির দিকে এবং তীক্ষ্ণ চিৎকার করে অন্ধকারকে যেন চিরে ফেলে। আর এই শব্দ শুনে দুর্পথের যেন ভয় হয়, ঠিক আছে। তারপর নতুন দিন হয়, আকাশে মেঘ ঘন করে আসে। যেহেতু আষাঢ় মাস, তাহলে আকাশে কি হবে? মেঘ ঘন করে আসে, চারিদিকে অন্ধকার, খাখা লাগে, ঠিক আছে। সমানে বৃষ্টি পড়ছে, সূর্য উঁচু হয়ে যায়, কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। সূর্য উপরে উঠে গেছে, কিন্তু মেঘের জন্য চোখে পড়ছে না। এমন সময় গায়ের মোড়ল তার ছেলা দুয়ারে আসে, চেঁচিয়ে বলে, দামা, বাড়ি আছো নাকি দামা? তাহলে দামা, ওই যে পোটরাজ, দামা পোটরাজ, তাকে এসে মোড়ল ডাকছে, দামা, বাড়ি আছো নাকি দামা? ঠিক আছে, গায়ের মোড়ল এসছে, ঠিক আছে। পোটরাজের বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, এমনকি ফিসফিসানিও না। তাতে মোড়ল গলা চড়ায়, ওহে দামা, পোটরাজ বাড়ি আছো? শেষ পর্যন্ত কেউ একজন উঁকি মারে এবং লোক চারজনকে দেখে। এই চারজন কে কে ছিল? চারজন কে কে ছিল? দামা ছিল, ঠিক আছে, সে অসুস্থ হয়ে শুয়ে আছে। আর কে ছিল? দামার স্ত্রী দুর্পদ ছিল। দুর্পদের দুই পাশে দুই মহিলা বসেছিল, একজনের নাম দেওয়াও ছিল বঞ্চলাবাই, ঠিক আছে। তাদের চারজনকে দেখে
কি বলছে, একজন উঁকি মেরে দেখে বলছে, কেউ একজন ওই যে মোড়লের সঙ্গে এসছে, গ্রাম মণ্ডলের লোকেরা এসে গো। বঞ্চলাবাই বলে, সে তো সত্যি, পোর্টরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই। 3 দিন হয়ে গেল পোর্টরাজ রোদে বেরোয় না। তাহলে কদিন সে বেরোচ্ছে না? 3 দিন বেরোয়নি তার অসুস্থতার কারণে। তাছাড়া প্রায় সব বাড়িতে একজন করে বিছানায়। কে যে কাকে বলে, কি যে বলবে, কেউই জানে না আজ তার কপালে কি ঘটবে। ঠিক আছে, তাহলে কেউই জানে না যে কি ঘটতে পারে, কেউ বেঁচে থাকতে পারে কি মারা যেতে পারে, কেউই জানে না কে কাকে সান্ত্বনা দেবে। এরকম একটা সিচুয়েশন কিন্তু চলছে। ঠিক আছে, তা ঠিক, কিন্তু সবাই অন্যকে জিজ্ঞেস করে। ভুলো না দামা গায়ের পোটরাজ, আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে। কার কোপে পড়বে? মা। কার? কোন মা? ওই যে দেবী মারিয়া এর কথা বলছে। তাহলে এখানে মা হচ্ছে দেবী মারিয়ায়। ঠিক আছে, দেবী মারিয়ায় এই কথা বলা হচ্ছে। বলছে তাই এই দোষ লোককে, এই দোরে লোককে আসতেই হবেই। মেয়েরা যখন কথা বলছিল দুর্পদ দরজার কাছে গেল। বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুছল দুর্পদ। মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, পেন নাম হই। তার অবস্থা দেখে মোড়ল শুধল, দামা কোথায় এ কদিন? মানে উনি যেন জানেন না এমন করে, যেহেতু মোড়ল। ঠিক আছে, মোড়ল এসে সামনে প্রশ্ন করছেন যে দামা কোথায় একদিন? ঘরে বিছানায়। বিছানায় কেন? মায়ের দয়া। তাহলে কি হয়েছে? মায়ের দয়া। বলতে গিয়ে সে কেঁদে ফেলে, মুখ ঢাকে সে। বলো কি, মা নিজের ভক্তকেই হেনেছেন? মোড়ল অবাক হয়। আর একজন বলে, নয় কেন, মানুষ তো সে। সে ভক্ত হতে পারে কিন্তু সে তো মানুষ। ঠিক আছে, তাহলে সেও মায়ের কোপে কেন পড়বে না? তা ঠিক, কিন্তু তার সকাল সাজ মায়ের ছায়ায় বসবাস। হ্যাঁ, আর একজন তখন বলছে, সেও মায়ের দয়ায় পড়েছে। তার তো মায়ের সঙ্গে সকাল সাজ বসবাস রয়েছে, তাহলে কি করে মায়ের দয়ায় পড়ে? কিন্তু দেবীর চক্করে যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে আর কে পড়বে না তার ঠিক নেই। তা ঠিক, মোড়ল বলে। তারপর দুর্পথের দিকে ঘুরে তাকায়। দুর্পথ, আমাদের আরেকবার যাত্রা করতেই হবে। এবার দুর্পথকে বলছে যে দেখো, ও স্বামীর অত অসুস্থতা সবকিছু শুনলো, তারপরেও কিন্তু মোড়ল আবার ওদের উপরে প্রেশার ক্রিয়েট করতে এসছে। এটাই সমাজের বাস্তবতা, এটাই সেই সময়ে চলছিল। বেশ কিছু গ্রামে এখনো দেখবে কোথাও কোথাও এরকম একটা সিচুয়েশন হয়তো আছে। ঠিক আছে, বলছে হ্যাঁ করতেই হবে, মাকে খুশি করতেই হবে, কান্নার ফাঁকে ফাঁকে বলে দুর্পদ। কিন্তু আমাদের সেবায়তকে না হলে যাত্রা করা যাবে কি করে? বলছি যে আমাদের এই সেবায়ত যদি সুস্থ না হয় তাহলে যাত্রা করা হবে কি করে? যাত্রা করতে গেলে তো পোটরাজকে সুস্থ হতে হবে। ঠিক আছে, ঠিক, কিন্তু মরদটা আমার পড়ে আছে যে। দুর্পদ মায়ের গায়ের সীমানায় নিয়ে যেতেই হবে। বলছে মাকে গায়ের সীমানায় না নিয়ে গেলে এই রোগ থেকে উদ্ধার করা যাবে না, উদ্ধার হওয়া যাবে না। ঠিক, না হলে মার চক্কর গায়ের উপর থেকে কাটবে না। আর একজন যোগ করে, তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে। তো জানি, কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে তার কি করবে? প্রশ্ন করছে এবার। ঠিক আছে, মোড়ল এই কথা বলতে দুর্পদ বলে, যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে, সারা গা যাত্রায় যাবে না কেন? বলছে যে এই যে মোড়ল বলছে যে মোড়ল এই কথা বলতেই দুর্পদ বলছে যে যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে তার সারা গা যাত্রায় যাবে না কেন? তা কি করে হয়? সে হলো গিয়ে দেবীর পোটরাজ, অর্থাৎ দামা দেবীর পোটরাজ। সেই একমাত্র এই যাত্রা করতে পারে, অন্য সবাই করতে পারে, কিন্তু এরকম ভাবে এর মতো করে নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, বলছে তাকে ছাড়া যাত্রা হবে কি করে? মোড়ল অসুস্থ থাকতে পারে, মানে পোটরাজ অসুস্থ থাকতে পারে, তাহলে তাকে তো যাত্রায় যেতে হবে। সে না গেলে অন্য সবাই গিয়ে সেই পুণ্য হবে না। ঠিক আছে, তা অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। দুর্পদ এই কথা বলতেই গাঁও বুড়োরা নিজেদের মধ্যে সলায় লাগলো। মানে গায়ের যে বুড়ো মানুষরা আছেন তারা পরামর্শ করছে। ছলা মানে এখানে পরামর্শ করা। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেললো, আরে তোর বড় ছেলে তো বাড়িতেই আছে, আছে না? হঠাৎ করে মোড়লের মাথায় একটা প্রশ্ন এসেছে। আসলে এটা উদ্দেশ্য, পোটরাজের পরবর্তীতে যে পোটরাজ হবে এটা আগে থেকে ওরাই ঠিক করে নিচ্ছে, নিজেরা সেই দায়িত্বের মধ্যে থাকবে না বলে। ঠিক আছে, এটা একটা কৌশল। বলছি ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা? হ্যাঁ আছে, ওর কথাই বলছি। হ্যাঁ, বাড়িতেই বসে আছে। দেখো তারপরে কি বলছে।
তা ওর বাবার জায়গায় যদি ও যাত্রাটা করে তাতে ক্ষতিটা কি? অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনই পোর্টরাজ বলা যায়? পোর্টরাজ যদি নাও হয়, এখন ওকে পোর্টরাজ বলে ধরতেই হবে যে তোর বাবা অসুস্থ। ঠিক আছে, ওর বাবা না থাকলে ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজন পোর্টরাজ থাকতেই হবে। মোড়ল বলছে যে ওর বাবা যদি না থাকে তাহলে তোর বাড়িতে তো একজন পোর্টরাজ। দেখো তার কৌশল করে সেই জায়গাটাই চলে আসছে। ঠিক আছে, তা তো হবেই, কিন্তু শুধু বাক্যিতে কি পোর্টরাজ হয়? তার জন্য দরকার যাত্রা করা। তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানতও করা দরকার। কারুর করুক না, কি করুক না, ও কি এসে যায়? তাছাড়া গায়ের জন্য একজন পোর্টরাজ তো দরকারই। দ্রুপদের বড় ছেলে আনন্দ, দেখো বড় ছেলের নাম কি আমি লিখেছিলাম। ঠিক আছে, সেই স্কুলে পড়ে কিন্তু হাই স্কুলে। জালি কথা শুনতে পেলে সে যতই শোনে ততই ঘামে। বাকি জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠা পড়া দ্রুত হলো। তাহলে নিঃশ্বাস কি হলো তার? ঘন হলো, এবং বুকের ওঠা পড়া দ্রুত। মানে সে চায় না যে পোর্টরাজ হয়ে থাকতে তার বাবার মতো। ঠিক আছে, ইতিমধ্যে মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন লোক সব জানতার মতো বলে উঠলো, ও রাজি না হলে গোটা গাটায় মায়ের কোপে পড়বে। হ্যাঁ, সব জানতার মতো, সে যেন সব জানে যে এটা মায়ের জন্য, মানে মানে মায়ের কোপেই পড়বে। ঠিক আছে, মারিয়ায়ের কোপে পড়বে। হতে পারে, কিন্তু একবার পোর্টরাজ হলে সারা জীবন তো ওকে পোর্টরাজ হয়ে যেতে হবে। হ্যাঁ, সে তো খারাপ কি, ভালোই তো। তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে, তো পোর্টরাজ হলে স্কুল কি পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে, কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতেই হবে। ওর মা বলছে, তার মানে ওর মা জানে যে ওর পোর্টরাজ হতে ইচ্ছে নেই। ঠিক আছে, বাহ, কেবল ছেলের কথাই ভাবছিস, বাকি গাটার কথা কি হবে? মানে কৌশল করে দেখো কিভাবে ওকে পোর্টরাজ বানানোর চেষ্টা করে। দুজনের কথাই ভাবতে হবে। হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক কর্কশ ভাবে বলে উঠলো, ছাড় তো, ওকে পোর্টরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা? হ্যাঁ না না, গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানো সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করলে। লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে। রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে, মানে তারও রাগ হচ্ছে। ঠিক আছে, দ্রুপদ ঠিক সেই সময় সময় জবাব দিলে, এরম কথার মায়ের রাগ কি পড়বে? বলছে এইরকম করলে মায়ের কি রাগ পড়বে? ঠিক আছে, মোড়ল দ্রুপদকে বলে, কথা ঘোরাস না, কাজের কথা বল। কথা ঘোরালে হবে না। বলছে ভবিষ্যতের কথা ভেবে বল, হ্যাঁ কি না। ভয় দেখিয়ে গ্রাম মন্ডলের লোকেরা ফিরে গেল। তাহলে এবার ভয় দেখালো, ভয় দেখিয়ে গ্রামের মানুষজন, যে মন্ডলের সঙ্গে যারা এসেছিল প্রধান সহ, তারা সব ফিরে চলে গেল। দ্রুপদ বোঝে না কি করবে, ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে। দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে। আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দ্রুপদ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন। ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায়। দেখে সে মারিয়ায়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে। চেঁচিয়ে ডাকে, আনন্দ, আনন্দ বলে জোরে চিৎকার করে ডাকছে। কিন্তু আনন্দ দ্রুত চলে যায়। সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফেরে। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে, সে ঘোরের মধ্যে রয়েছে। ঠিক আছে, রাত্রি যায়, সকাল আসে। সূর্য উঠলে সে চুপচাপ নদীর কাছের নদীতে চান করতে যায়। কাছে একটা নদীও রয়েছে, তাহলে এখানে একটা নদীর কথাও কিন্তু আমরা জানতে পারছি। চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শোনে, মন দিয়ে শোনে। শুনছো? মা নিজের গায়ের ধারে গিয়ে বসে আছেন। বলছে এবার হঠাৎ করে সে পোর্টরাজ দামার কাছে গিয়ে তোমার হচ্ছে দ্রুপদ বলে, শুনছো মা কি হচ্ছে? নিজেই গায়ের ধারে কাছে গিয়ে বসে আছেন। হা ভগবান, গেলেন কি করে? বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো, আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসার ওনারই হাতে। দেখো, বলছে যে উনি তো দেবতা, উনি যেতেই পারেন, উনি ওনার হাতেই তো বিশ্ব সংসার। ঠিক আছে, তাই বলছে যে আজ এখানে কাল ওখানে উনি যেতেই পারেন। ঠিক কথা, দেবী লীলা পেত্তয় যায় না, মানে বিশ্বাস করতে পারছে না কেউ। ঠিক আছে, যা বলিস বল। দেখে মনে হলো মা খুশিতে বসে। নূতন একটা সবুজ শাড়ি পরেছেন, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার। রূপোর চক্ষু সামনে চেয়ে আছে। তাই কি খালি সারা গা সেখানে ভেঙে পড়েছে। দ্রুপদ মাঝে মাঝে এসে পড়ে। সত্যি সত্যি নাকি? তার এখনো সন্দেহ যায়নি। সত্যি তো বটেই, মা নিজের গায়ের ধারে চলে গেছেন। বসার জায়গাটাও নিজেই বেছেছেন।
মা নিজেই যেন গায়ের ধারে চলে গেছেন এবং বসার জায়গাটা নিজেই বেছেছেন। গায়ের লোকের বিশ্বাস দেবী চক্কর এবার কেটে যাবে। এবার গায়ের লোক সবাই ভাবছে মা এই দুর্পদের দুঃখ, এই যে শাসানো, এইগুলো যেন সহ্য করতে পারেনি, তার জন্য দেবী নিজেই চলে গেছে। ঠিক আছে, ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন। দেখো আমি যেটা বললাম, পোটরাজও বটে, বলছো বটে দুর্পদ আর খুশি ধরে না, দুর্পদের আর খুশি ধরে না। লোকে বলছে বটে দামার ভক্তির জোরেই মা গায়ের ধারে গেছেন। লোকে বলছে দামা বড় পুণ্যবান। ঠিক আছে, লোকে এই কথাগুলো কিন্তু বলছেন। তারপরে কি বলছে দেখো, দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল, শুনতে পেল দেহে যেন সে বল ফিরে পায়। এই শোনার পরে তার মধ্যে যেন একটা বল ফিরে আসছে, ঠিক আছে, ক্ষমতা চলে আসছে। উঠে বসে জল চাইলো, সে খুব তেষ্টা পেয়েছে, এইভাবে জল খেলো। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো। তারপরে কি করলো, গরম ভাতের পায়েস খেলো। বেশ ভালো বোধ করতে লাগলো সে। তাকে উঠে বসতে দেখে দুর্পদ একটু ঠান্ডা হলো। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে, এবার বেশ লাগছে তার। আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে সে হাত জোর করলে ঈশ্বরের উদ্দেশ্যে সে কি করলো, প্রণাম করলো। ঠিক আছে, এভাবে কি হচ্ছে বলছে, হতে পারে কিন্তু সকাল সাজ দেবীর ছায়ায় বাস, সে কথা ঠিক। আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে তার কোপে পড়ে ঠিক কি, সে তো বটেই। সবাই থালায় নারকোল আর নিভোত নিয়ে গায়ের ধারে চলেছে। তাহলে কি নিয়ে যাচ্ছে, নিভোত মানে অর্থাৎ ওই দেবতার প্রসাদ টোসাদ, এই জাতীয় কিছু নারকোল আর নিভোত নিয়ে যাচ্ছে। যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে, সবাই খুশি। ইতিমধ্যে মিছিল দামাকোট রাজের বাড়ির সামনে পৌঁছায়। ঢাক বাজছে, ঘন্টা বাজছে, গান হচ্ছে, দেবীর পূজা সেরে মিছিল ফিরছে। ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে মারিয়াই কি জয়। ঠিক আছে, যারা ভক্ত তারা উল্লাসে চেঁচিয়ে উঠছে, চিৎকার করে কি বলছে, মারিয়াই কি জয়। উল্লাসে চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। এবার তার মনে হচ্ছে যে রক্ত চলাচল শুরু হয়েছে। উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। দরজায় কাটে ভর দিয়ে দাঁড়িয়ে পড়তে থাকে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাস ধ্বনি, মারিয়ায় কি জয়, দামা পোটরাজ কি জয়। দেখো তাহলে যে ভক্তি কথা বলা হচ্ছে, সেই ভক্তিতে সবাই মনে করছে দেবতা যে মারিয়ায় দেবী, সেই দেবী কিন্তু পোটরাজের ওপরে যেহেতু প্রধান এসে বলে গেছে, তার জন্য সে গ্রামের বাইরে চলে গেছে, নিজের জায়গা নিজেই করে নিয়েছে। ঠিক আছে, এবং তার জন্য সবাই কি করছে, তার পুজো করছে। ঠিক আছে, এবার দেখো বলছে সেই চিৎকারে দামার মুখে আলো হয়ে যায়। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা চন্দন পরিয়ে দিয়ে দেয়। ঠিক আছে, কেউ একজন আবার ভক্তি ভরে শুধু দেবীকে পুজো করে আর ফিরে আসছে না, তার পাশাপাশি এর গলায় মালা চন্দন পরিয়ে দেয়। আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয়, দামা পোটরাজ কি জয়। আনন্দ আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে, তার মুখ শক্ত হয়ে যায়। মিছিল গায়ের দিকে এগোয়, দামা ঘরে ঢুকে আসে। দুর্পদ বাইরে দাঁড়িয়ে থাকে, তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে যেন। মায়ের আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। তাহলে কে রেখে এসছে, আনন্দ রেখে এসছে। সে দুর্পদের কাছে গিয়ে ফিসফিস করে বলছে। ঠিক আছে, এত কিছু যে ঘটনা, সবার বিশ্বাস যে দেবী একা চলে গেছে। দেখো বাস্তব জীবনটা দেখো, বাস্তব জগৎটা দেখো কিভাবে চলছে। যে মোড়ল এসে এত কথা বলছিল, সেও শান্ত হয়ে গেছে যে দেবী নিজে নিজে চলে গেছেন, দেবী শাড়ি নিজেই পরে নিয়েছেন। সবাই সেখানে গিয়ে পুজো দিচ্ছে, সারা গ্রাম পরিক্রমা হলো, সেখানে কিন্তু পোটরাজের আর দরকার হলো না। শুধুমাত্র আনন্দ তাকে রেখে এসছে এই জন্যে। ঠিক আছে, চমকে ওঠে দুর্পদ, গভীর আতঙ্কে জিজ্ঞেস করে, সত্যি সত্যি করেছিস নাকি বাবা? হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? মিছিলকে তো গায়ের ধারে নিতেই হবে, তার জন্য এটা। আনন্দের কথা শুনে দুর্পদের মাথা থেকে নেমে আসে, দুর্পদের মাথা নেমে আসে, পা কাঁপে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আনন্দ বলিস না, কাউকে কখনো বলবি না আমার মাথার দিব্যি, কাউকে না। এই বলে সে আবার তাকে জড়িয়ে ধরে। এবারে হাসে আনন্দ। তাহলে এবারে তখন আনন্দ কি করছে, হাসছে। ঠিক আছে, তাহলে পুরো গল্পটা দেখো, বাস্তব সমাজ কিভাবে
একটা মানুষ, একটা যে দুর্পদ, হ্যাঁ, এই যে হচ্ছে তোমার পোটরাজ, যে দেবী মারিয়াইকে নিয়ে যাত্রা করে এবং পিছনে মিছিল যায়, সেই দুর্পদ অসুস্থতার হওয়া সত্ত্বেও মোড়ল তাকে জোর করে এই মিছিলে পরিক্রমা করাতে চাইছিল এবং তার ছেলেকে ওই জায়গায় বসাতে চাইছিল, যেহেতু সে অসুস্থ, কারণ গ্রামের মানুষজন অসুস্থ হয়ে আছে। এই বিশ্বাস তাদের মধ্যে রয়েছে যে দেবীকে ওখান গ্রাম থেকে বার করে দিতে পারলেই বা তার আরেকবার যাত্রা করাতে পারলেই কিন্তু সুস্থ হয়ে যাবে। কিন্তু অবশেষে যখন আনন্দ এই কাজটাই করলো এবং দেবী নিজে চলে গেছে, এই বিশ্বাস মানুষের মধ্যে সীমাবদ্ধ হলো। ঠিক আছে, মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মালো এবং সবাই দেবীকে পুজো টুজো করে আসলো। অবশেষে আনন্দ তার মাকে গিয়ে এই কথা বলাতে তার মা তাকে মাথার দিব্যি দিয়ে দিল। ঠিক আছে, এই গল্পটা অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। মনে রাখবে, গল্পটা কিন্তু অনুবাদকৃত গল্প, কারণ এটা লিখেছেন কে? শঙ্কররাও খারাট। ঠিক আছে, মহারাষ্ট্রে বাড়ি, মারাঠি ভাষায় লেখা ছিল, সেটাকে কিন্তু অনুবাদ করেছেন, অনুবাদ করা হয়েছে সুনন্দন চক্রবর্তী দ্বারা, তিনি অনুবাদ করেছেন। ঠিক আছে, তাহলে এই ছিল পুরো গল্পটা। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে গল্পটা পড়বে। বারবার বলছি, এখান থেকে কিন্তু প্রশ্ন, শর্ট কোশ্চেন, এমসিকিউ ধরবে। বলতেই পারে কোন মাসের কথা আছে, কোন কোন চরিত্র আছে, ওদের দুইজনের, এই দুর্পদ এবং তোমার হচ্ছে দামার সন্তানের নাম কি, দামার উপাধি কি পোটরাজ, দামাকে কিভাবে পাওয়া গেছে। ঠিক আছে, দেবীকে কি কি অলংকার পরানো হতো আর কি যাত্রার সময়। ঠিক আছে, তারপরে কোন কোন বার দুর্পদ উপোস করে, পিদিম দেয়। ঠিক আছে, কোন পাখি বারবার চিৎকার করে ডাকে, ফেউয়ের উল্লেখ আছে। ঠিক আছে, এছাড়া কুকুরের চিৎকারের কথা আছে, এই সমস্ত কিন্তু রয়েছে। এবং গ্রাম প্রধানের কথা আছে, তার বঞ্চলাবাইয়ের কথা আছে, সমস্ত। আর যে পোটরাজ যে অসুস্থ হয়েছে, সেই রোগে সবাই কম বেশি বিছানায় পড়ে আছে। ঠিক আছে, এবং সেই অসুস্থটা কি জন্য, গ্রাম প্রধানের কাছে বলছে মায়ের দয়া হয়েছে। ঠিক আছে, মায়ের দয়া হয়েছে, কিন্তু যেটা আমরা প্রথম দিকে পেয়েছি যে ও দেবী মারিয়ায়ের কাছে প্রার্থনা করছে তার স্বামীর যেন হাগা বমি ঠিক হয়ে যায়, অর্থাৎ সম্ভবত কলেরা হতেও পারে। ঠিক আছে, তাহলে এইগুলোর কথা উল্লেখ পাচ্ছি আমরা। ভালো করে পড়বে প্রত্যেকে টেক্সটটা, প্রত্যেকটা শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, কারণ এই এখান থেকেও কিন্তু শূন্যস্থান পূরণ দিতে পারে। আর আরো একবার বলি, প্রত্যেকে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে, কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর তোমরা কোন বিষয়ে চাইছো, যেটা আমার ডিসকাস করে দিলে সুবিধা হবে তোমাদের জন্য। ঠিক আছে, এবং আমি আরো একটা কথা বলি, আমরা কিন্তু এই সমস্ত গল্প, কবিতা, সবকিছুর প্রশ্ন নিয়ে লাইভে আলোচনা করব। তাই প্রত্যেককে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া আমাদের এই সমস্ত নোট, যা কিছু নোটের মাধ্যমে পড়ানো হবে বা প্রশ্ন উত্তর পড়ানো হবে, সেগুলো কিন্তু আমরা আমাদের এই পিডিএফ গুলো দিয়ে দেবো কোথায়? টেলিগ্রাম গ্রুপে। তোমরা অবশ্যই ওই গ্রুপটা জয়েন করো। ঠিক আছে, গ্রুপ লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে জয়েন করলে বিভিন্ন ধরনের নোটপত্র থেকে সবকিছু কিন্তু তোমরা পাবে ফ্রিতেই, কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও।